নমস্কার, সুপ্রভাত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। যাদবপুরের উপাচার্যকে অপসারণ, বুদ্ধদেব সাউকে সরালেন আচার্য আনন্দ বোস। সমাবর্তনের আগেই অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। যাদবপুরের সমাবর্তন নিয়ে নতুন করে জটিলতা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যাদবপুরের উপাচার্যকে অপসারণ, বুদ্ধদেব সাউকে সরালেন আচার্য আনন্দ বোস। সমাবর্তনের আগেই অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। যাদবপুরের সমাবর্তন নিয়ে নতুন করে জটিলতা এবং যাদবপুরের কোর্ট বৈঠকের সমাবর্তন নিয়েই এই সিদ্ধান্ত। যাদবপুরের উপাচার্যকে অপসারণ, বুদ্ধদেব সাউকে সরালেন আচার্য আনন্দ বোস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, যাদবপুরের সমাবর্তন নিয়ে তাহলে নতুন করে জটিলতা? দেখো, এখন যেটা বলা যায় যে যাদবপুরের সমাবর্তনে আর নতুন করে কোনো জটিলতা নেই। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, সমাবর্তনের আগে বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগ হোস্টিং হয় রীতি মেনে। আর কিছুক্ষণ আগেই ফ্ল্যাগ হোস্টিং হয়েছে বিশ্ববিদ্যালয়ের রীতি মেনে সমাবর্তনের আগে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কার্যত হওয়ার দিকে। সকাল 9টায় অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠক শুরু হবে। সেই কোর্টের বৈঠকেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই সমাবর্তনে আসার জন্য ছাত্রছাত্রীরাও আসতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সমাবর্তন করার দিকেই এগোচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আধিকারিকরা এসে পৌঁছেছেন ক্যাম্পাসে। রাজ্যপাল যে অপসারণের যে নির্দেশ গতকাল সন্ধ্যেবেলায় জারি করেছেন, সেই চিঠিও পেয়েছেন উপাচার্য বুদ্ধদেব সাউ। ফলত এবং রাজভবনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে যে এই সমাবর্তন বেআইনি। কেন তাকে অপসারণ করা হয়েছে? তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ তিনি মানেননি, তার জন্য তাকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি রাজভবনের তরফে গতকাল সন্ধ্যাবেলায় বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে প্রথমত উপাচার্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হবে, দ্বিতীয়ত এই সমাবর্তনের জন্য যা খরচ হয়েছে সেই খরচের টাকা নেওয়া হবে উপাচার্যের বেতন সহ এই সমাবর্তনের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের বেতন থাকে। অর্থাৎ কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তারপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের দিকেই এগোচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। বেশ 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 একেবারেই। অর্থাৎ কোন রকম আইনি পথ ভাঙেননি। রাজ্যপালের সঙ্গে বহুবার কথা বলার চেষ্টা করলেও অ্যাপয়েন্টমেন্ট দেননি রাজ্যপাল, এমনটাই মন্তব্য করেছিলেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ। রাজভবন প্রথম থেকেই জানে এবং সেটা পুজোর আগের থেকে জানে। সেটা অস্বীকার যদি করে তাহলে সেটা সঠিক নয়। 5,000 স্টুডেন্টের দায়িত্ব আমার উপরে তো পুরোটা নেই। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, আর মাঝখানে আছে আমাদের আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা সবাই প্রোটেক্ট করবে। আমার বিচার বিবেচনা মতো আমি অ্যাক্ট ফলো করেছি। আমি নিজে এক্সপ্লেইন করব যে আমি কোনো জায়গায় ভায়োলেট করিনি। বহুবার চেষ্টা করেছি কথা বলার জন্য, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন। যাদবপুর ইউনিভার্সিটিতে সুপ্রিম কোর্টের সাবজুডিসে আছে বলে কোর্ট হবে না, কনভোকেশন হবে না। অথচ সুপ্রিম কোর্টের আন্ডারে থাকা সত্ত্বেও কল্যাণী ইউনিভার্সিটির ছাত্ররা ডিগ্রি পাবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিগ্রি পাবে। এটা যদি সুপ্রিম কোর্টের যদি সিদ্ধান্ত হয়ে থাকে, আমার শিরোধার্য। হয়তো মৌচাকের কাছাকাছি যাচ্ছিলাম বলে আজকের এই পরিস্থিতি। বুদ্ধদেব সাউকে সরালেন আচার্য আনন্দ বোস। সমাবর্তনের আগেই অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ, আর উপাচার্যকে কাজ চালিয়ে যেতে নির্দেশ রাজ্যের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলবে। সোমরাজ, দেখো, একদিকে যখন রাজ্যপাল অপসারণ করছেন সেই সময় রাজ্য আবার উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে কাজ চালিয়ে যেতে নির্দেশ দিলেন। কেন এই নির্দেশ? তার কারণ হচ্ছে 24শে ডিসেম্বর প্রত্যেক বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই সমাবর্তনের সঙ্গে অসংখ্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুটে উল্লেখ রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেই আইনে উল্লেখ রয়েছে 24শে ডিসেম্বরই হবে প্রত্যেক বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই উপাচার্যের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তেমনটাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যপাল যে পদ্ধতিতে অপসারণ করেছে উপাচার্যকে তা বেআইনি বলেও উল্লেখ করেছে রাজ্য সরকার তার পাঠানো চিঠিতে।
তারই সঙ্গে রাজ্য এটাও বলছে যে একতরফাভাবে রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারেন না উপাচার্যকে অপসারণের। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সময়ে যে পর্যবেক্ষণ ও রায়গুলি রয়েছে উপাচার্য নিয়োগ মামলার পরিপ্রেক্ষিতে, সেই রায়গুলির কথাও উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে পাঠানো চিঠিতে। ফলত একাংশ মনে করছে যে এই চিঠির পর রাজ্যপাল সংঘাত আরও বাড়ল। বিশেষত সাম্প্রতিক সময় আমরা যখন দেখে এসেছি মুখ্যমন্ত্রী রাজ্যপাল বৈঠক হয়েছে এই উপাচার্য নিয়োগকে কেন্দ্র করেই, আর তার পরপরই একদিকে যে উপাচার্যকে অপসারণ করছেন রাজ্যপাল সেই উপাচার্যের কাজের মেয়াদ বাড়ানোরই নির্দেশিকা জারি করলো রাজ্য। আবার এই উপাচার্যকে যখন নিয়োগ করেছিলেন রাজ্যপাল সেই সময় রাজ্য আপত্তি তুলেছিল, আবার সেই উপাচার্যের মেয়াদই আবার বাড়িয়ে দিল রাজ্য। ফলত এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যপাল সংঘাত আরো বাড়লো, অন্তত তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ সোমরাজ। অপসারণের ঘটনায় রাজ্যপালকে তো শিক্ষামন্ত্রী রেক্স হ্যান্ডেলে। শিক্ষামন্ত্রীর দাবি, মিডিয়া রিপোর্ট থেকে জানলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। মনে হচ্ছে উনি রাজ্যে উচ্চশিক্ষায় পরিবেশকে নষ্ট করতে বদ্ধপরিকর। উনি শুধু নির্বাচিত সরকারের পরামর্শ অগ্রাহ্য করছেন তাই নয়, বিশ্ববিদ্যালয়গুলিতে স্থিতাবস্থা বজায় রাখার সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাকেও অমান্য করছেন। ওনার দাঁত নখ বেরিয়ে পড়েছে। সমাবর্তনে কড়া বিবৃতি রাজ্যপালের। সমাবর্তনকে বেআইনি আখ্যা বোসের। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বরদাস্ত নয়। সমাবর্তনের খরচ উপাচার্যকে মেটাতে হবে, এর জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, বিবৃতি দিয়ে জানালেন রাজ্যপাল আনন্দ বোস। আজ সকাল থেকেই ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয়েছে বিমান চলাচল। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সমস্যায় দেরিতে চলছে বেশ কয়েকটি উড়ান। নিউ টাউনের ছবি দেখছেন আপনারা। ঘন কুয়াশার জের বিমান চলাচল ব্যাহত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে। অনুপ, যে ছবি আমরা দেখছি বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল, কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সমস্যায় দেরিতে চলছে বেশ কিছু বিমান, কি জানা যাচ্ছে? সকাল থেকে ঘন কুয়াশা, যার জেরে কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা সম্পূর্ণ ব্যাহত। কলকাতা থেকে যে সমস্ত বিমান বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছয় সেই বিমান কিন্তু পৌঁছতে পারছে না। সকাল 6টা পর্যন্ত 50 মিটার দৃশ্যমানতা ছিল, কিন্তু সকাল 6টার পরে আরো দৃশ্যমানতা কমে যায়, 25 মিটার নেমে যায়। তার ফলে কিন্তু কলকাতা থেকে বিভিন্নভাবে কিন্তু বিমান চলাচল একেবারে করতে পারছে না। ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানাচ্ছে গোটা বিষয়টি তারা কিন্তু দেখছে। যেমন ইতিমধ্যেই যখনই কিন্তু আবহাওয়া ঠিক হবে তার পরবর্তী ক্ষেত্রে কখন বিমান রওনা দেবে তারা কিন্তু স্পষ্ট করে বলতে পারবে। যদিও বিভিন্ন জায়গা থেকে যে বিমানগুলো আসবে সেই বিমান কিন্তু এখনো পর্যন্ত নামতেও পারছে না, তার কারণ কলকাতার মধ্যে কিন্তু 25 মিটার দৃশ্যমান থাকলে এই বিমান ওঠানামার ক্ষেত্রে এই সমস্যা হয়। বিভিন্ন যাত্রী যারা বিভিন্ন জায়গায় যাবে তারা কিন্তু এখনো বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছে কখন বিমান পরিষেবা ঠিক হবে, সেটাই কিন্তু একেবারে তারা করছে। যদিও এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে বলা হচ্ছে বেলা বাড়লে কিন্তু এই পরিষেবা পুরোপুরি ভাবে ঠিক হবে, তার আগে কোনোভাবে সম্ভব নয়। তার কারণে দৃশ্যমানতা একেবারে নেমে গিয়েছে, যার ফলে এই সমস্যা হচ্ছে ক্যাট 2 বা ক্যাট 3 ব্যবহার করেও বিমান পরিষেবা কিন্তু ঠিক করা যাচ্ছে না, যেহেতু 25 মিটারের নিচে নেমেছে। সেই কারণেই এই সমস্যা হচ্ছে বলে একেবারে বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে। বেশ একেবারেই ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সমস্যায় দেরিতে চলছে বেশ কয়েকটি উড়ান। আর শুধু বিমানবন্দরই নয়, ট্রেন চলাচলও কিন্তু ব্যাহত হচ্ছে পরিষেবা। ঘন কুয়াশায় ব্যাহত ট্রেন চলাচল কলকাতা এবং তার আশপাশে সকাল থেকেই ভারী কুয়াশা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়া স্টেশন, দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। ধীর গতিতেই চলছে বেশ কিছু লোকাল ট্রেন। একই সঙ্গে দেখছেন ব্যাহত একদিকে যেমন হয়েছে বিমান পরিষেবা, এর পাশাপাশি ট্রেন চলাচল ব্যাহত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। হাওড়া থেকে সরাসরি চলে যাব দেবাশিসের কাছে। দেবাশিস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশপাশে সকাল থেকেই তো ভারী কুয়াশা। হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচলের সমস্যা হচ্ছে। কোন কোন ট্রেন এখন পর্যন্ত লেটে চলবে এবং কোন ট্রেন কি বাতিল হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কোনো ট্রেন বাতিল হয়েছে সেরকম নির্দেশিকা বা সেরকম কোনো নোটিশ জারি করা হয়নি। তবে অবশ্যই ট্রেন চলাচল কিন্তু যথেষ্ট ব্যাহত হয়েছে। অর্থাৎ দূরপাল্লার ট্রেন যেরকম করে লেটে ঢুকছে, মূলত উত্তর ভারত থেকে আসা যে ট্রেনগুলি রয়েছে সেগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে লেটে রয়েছে এবং ট্রেন চলাচল অর্থাৎ ট্রেন ছাড়ার ক্ষেত্রেও বেশ কিছুটা সমস্যা হচ্ছে। লোকাল ট্রেন, দক্ষিণ পূর্ব শাখা এবং পূর্ব শাখার ট্রেন চলাচল, লোকাল ট্রেন চলাচল কিন্তু 25 থেকে 30 মিনিট সেগুলি কি লেটে রান করছে। তার কারণ দৃশ্যমানতা একটা বড় সমস্যা। ইতিমধ্যে হাওড়া ব্রিজের যান চলাচল সকাল থেকে
কার্যত স্তব্ধ ছিল। যত বেলা বাড়ছে কিছুটা কুয়াশা কাটলে সেই যান চলাচল শুরু হয়েছে। ঠিক পাশাপাশি হাওড়া স্টেশন এখন 9:19 বেজে, হাওড়া স্টেশনের ঘড়িতে 9:19। সেখানেও কিন্তু হাওড়া স্টেশনকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। ফলে দৃশ্যমান্যতার জেরে কিন্তু ট্রেন চলাচল, যান চলাচল যথেষ্টভাবে ব্যাহত হয়েছে। তবে বেলা বাড়তে বাড়তে স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছে রেল। তবে সামনেই হয়তো কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে টেট পরীক্ষা। সেই কারণে ট্রেন চলাচল যাতে স্বাভাবিক করা যায়, যত ট্রেন চলাচলগুলিকে সময় মতো পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা চলাচ্ছে ট্রেনের তরফ থেকে। তবে আবহাওয়া যতক্ষণ না ভালো হবে সেই সমস্যা কিন্তু থাকবেই বলে জানাচ্ছে রেলের তরফ থেকে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা হলেও স্বাভাবিকের পথে এগিয়ে যাবে রেল চলাচল এবং যান চলাচল। একেবারে কিছুটা বেলার দিকে হলে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই ঘন কুয়াশার জন্য যেমন ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল, যেমন ব্যাহত হচ্ছে তেমনি বিমান চলাচলে ব্যাহত হচ্ছে। কিন্তু আগামীকালই তো বড়দিন, আর বড়দিনের আগে এই মুহূর্তে ভ্রমণ পিপাসু মানুষ যারা রয়েছেন, যারা ঘুরতে পছন্দ করেন, তারা বড়দিনের আগে তো ছুটির মেজাজে থাকবেনই। আর এই ছুটির মেজাজ বাঁকুড়ার ছবি আমরা একটু দেখে নেব, কারণ বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে বাড়ছে পর্যটকদের ভিড়। আর বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম বাঁকুড়ায় বেশ ভালো ঠান্ডা ছিল, আর আজ চারিদিকে যেভাবে আমরা যে ছবি দেখছিলাম যে ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে যে ছবি দেখছেন সেখানে কিন্তু পর্যটকদের ঢল। পর্যটকরা তারা পৌঁছে গিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরে। আমাদের সঙ্গে দেবব্রত রয়েছে, আরো বিস্তারিত বলবে দেবব্রত। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, পর্যটকরা বাঁকুড়ার বিষ্ণুপুরে বিভিন্ন মন্দিরে তারা ঘুরছেন, যে ছবি তারা কি বলছেন, কতটা তারা এনজয় করছেন, ঠান্ডা কেমন রয়েছে এই মুহূর্তে? একেবারেই জোনালা, দেখো যে মল্ল রাজাদের এক সময় রাজধানী মন্দির নগরী কৃষ্ণপুর, একাধিক মন্দির রয়েছে এখানে। পর্যটকেরা সারা বছর অপেক্ষা করে কখন শীত পড়বে, আর শীত নামার সাথে সাথেই কিন্তু মন্দির নগরী বিষ্ণুপুরে বিভিন্ন প্রান্তের পর্যটক ভিড় জমিয়েছে। শুধুমাত্র বিভিন্ন জেলা বা রাজ্যের নয়, বিদেশি পর্যটকেরও দেখা মিলছে এই মন্দির নগরী শহর বিষ্ণুপুরে। তোমাকে জানাবো যে গতকাল তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস এই বিষ্ণুপুরের। সেখানে দাঁড়িয়ে কিছুটা আজ কমেছে। আজকে সকালে যে ওয়েদার আপডেট, 13.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গত কয়েকদিনের থেকে পারদ একটু ঊর্ধ্বমুখী হলেও যথেষ্ট পরিমাণে ঠান্ডা রয়েছে। সকালবেলায় একেবারে ভারী পোশাকে পরেই কিন্তু পর্যটকেরা মন্দিরে মন্দিরে ভিড় জমাচ্ছেন, তার উপর মিঠে রোদ, সব মিলিয়ে কিন্তু একেবারে উপভোগ করছে মন্দির নগরীর এই যে ঐতিহ্য এবং মন্দির নগরীর যে ইতিহাস, এই ইতিহাসকে উপভোগ করছে এবং পর্যটকেরা ভিড় জমাচ্ছে। পাশাপাশি বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে পিকনিক, পর্যটকের ভিড়, উপরি পাওনা বিষ্ণুপুর মেলা, সবে মিলিয়ে কিন্তু পর্যটকেরা একেবারে লুটে পুটে নিচ্ছে এই শীতের সকাল থেকে সারা দিন মন্দির নগরী শহর বিষ্ণুপুরে। শুনে না, একেবারেই বোঝাই যাচ্ছে পর্যটকরা বেশ মজায় রয়েছেন, মজায় মেতে রয়েছেন, কারণ আগামীকালই তো বড়দিন। অনেক ধন্যবাদ। জানুয়ারির শুরুতেই গঙ্গাসাগর মেলার, তার আগে চিন্তা বাড়াচ্ছে মুড়িগঙ্গার চর। এর জন্য নদীপথে ভেসেল এবং লঞ্চ চলাচল থমকে যাচ্ছে। মেলা শুরুর আগে এই সমস্যা মেটাতে জরুরি বৈঠক দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের। ঠিক হয়েছে, পলি কাটতে ব্যবহার করা হবে আরো বেশি যন্ত্র। গঙ্গাসাগর মেলা, এই মেলায় ভিড় করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের 8 নম্বর লট। এখান থেকেই মুড়িগঙ্গায় ভেসেলে চেপে যেতে হয় কচুবেড়িয়া, সেখান থেকে সাগর মেলা। মেলা শুরুর আগে মুড়িগঙ্গায় পলি কাটার কাজ চলছে। এরই মধ্যে নতুন বিপত্তি, ধরা পড়েছে আরো একটি চর। এর জেরে ভেসেল চলাচল থমকে যাচ্ছে। দিনে 7 থেকে 8 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে পরিষেবা। এমনি কুয়াশা, তারপরে এভাবে চড়া বাড়তে থাকলে সাধারণ মানুষ ছাড়া যারা তীর্থযাত্রী আসবে ওনাদের ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা আসতে পারে। ভ্যাসেলের ক্ষয়ক্ষতি তো অনেকটা হতে পারে। মানে এই যে চর জমে যাচ্ছে, হঠাৎ রাত্রে আমরা একটা লেভেলে চালিয়ে আসছি, হঠাৎ ওখানটায় চরে লেগে বসে গেল, যাত্রীরাও যেরকম ভোগান্তি পড়বে, আমরাও বিরাট ধরনের ভোগান্তি পড়বো। কখন লাগবে আবার কখন ছাড়বে, সেই জোয়ার পড়লে ভাসলে ছাড়বে। চর না কাটলে সাগর মেলার সময় ভেসেলে ভোগান্তি বাড়বে। তাই জরুরি বৈঠকে বসে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সেচ মন্ত্রীও। বৈঠক শেষে মুড়িগঙ্গায় পলি পড়া অংশে জলের গভীরতা মাপা হয়। ঠিক হয়, আরো বেশি যন্ত্র কাজে লাগিয়ে দ্রুত পলি তুলে ফেলা হবে। সামান্য একটা জায়গায় আবার নতুন করে একটা
চর মতো তৈরি হয়েছে, তার জন্য আবার নতুন করে ড্রেসিং করাতে হবে। তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা করে ফেলেছি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুণ্যার্থী যারা আসবেন তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আজ থেকে প্রায় 2016-17 সালে একটা জাহাজে ডুবেছিল, ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাতে একটা সিলটেশন হচ্ছে, তবে সেটা এমন কোনো সমস্যা দেখা দেবে না। আরও অতিরিক্ত ডেজার আগামী 25 তারিখের মধ্যে আসছে। ওই জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছি। কুয়াশাতে ভ্যাসেল হারিয়ে যাওয়া যাতে না ঘটে তার জন্য অস্ট্রেলিয়া থেকে ফকলাইট আসছে এবং ইসরোর জিপিএস প্রত্যেকটা ভ্যাসেলে বসছে, এবং আমরা ওই জায়গাটাতে যেটা আইডেন্টিফাই করতে পেরেছি ওই জায়গাটাতে আমরা মার্কিং করব যাতে কোনোভাবেই কোনো ভ্যাসেল যাতে ওই চড়ার উপরে না উঠে যায়। কত দ্রুত পলি তুলে ফেলা সম্ভব সেদিকেই নজর সেচ দপ্তরের। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।